নিজের বাড়ি না হলে জীবনে সেটেল হবে কি করে? ভাড়া দেওয়া মানে তো টাকা জলে ফেলা। আর ইএমআই আর রেন্টের মধ্যে তফাৎটা কি আছে? তাহলে ফ্ল্যাট কিনবো না কেন? এই কথাগুলোই আমরা সবাই শুনেছি, পরিবারের কাছ থেকে, বন্ধু বান্ধবের কাছ থেকে, রিলেটিভসদের কাছ থেকে। কিন্তু আপনারা কি জানেন, এই কথাগুলোই লাখ লাখ বাঙালি পরিবারকে এমন একটা ফাইন্যান্সিয়াল ট্র্যাপে ফেলে দিয়েছে যেখান থেকে 20 থেকে 25 বছর বেরোতে পারে না। আমি 17 বছর ব্যাংকিং সেক্টরে কাজ করছি, হাজার হাজার হোম লোন দেখেছি, আর আমি তোমাকে এক্স্যাক্ট অঙ্ক দিয়ে দেখাবো কলকাতায় 50 লাখের ফ্ল্যাট কিনতে গেলে সত্যি কত টাকা লাগে, মিনিমাম কত স্যালারি হওয়া দরকার, আর রেন্ট ভার্সেস বাই কোনটা আসলে লাভ। আর শেষে বলবো সেই 5টা ডেডলি হোম লোন মিস্টেকস যা আমরা আমাদের বাঙালি পরিবাররা সচরাচর করে থাকি। ধরো তুমি কলকাতায় একটা 50 লাখের ফ্ল্যাট কিনতে চাইছো। প্রথমেই তোমাকে দিতে হবে ডাউন পেমেন্ট। কত? 20% অফ দি প্রপার্টি ভ্যালু। তার মানে 50 লাখের প্রপার্টি যদি হয় তাহলে তোমাকে কত ডাউন পেমেন্ট করতে হবে? 10 লাখ। আর বাকি 40 লাখ তুমি ব্যাংক থেকে লোন নেবে। এখন কারেন্ট হোম লোন ইন্টারেস্ট চলছে মোটামুটি 7 থেকে 8%-এর মধ্যে। আমরা এই ভিডিওর জন্য ধরবো 8%। আর টেনিওর নেব 20 বছর, কারণ সাধারণত 20 বছরের জন্যই মানুষ হোম লোন নেয়। তাহলে তোমার ইএমআই কত দাঁড়াচ্ছে? ইএমআই দাঁড়াচ্ছে 33,458 টাকা। এখন এই ইএমআই তুমি দেবে 20 বছরের জন্য, মানে 240 মাসের জন্য। তাহলে তুমি টোটাল কত পেমেন্ট করছো? 80,30,000 টাকা। তার মানে শুধু লোনে তুমি দিচ্ছ 80 লাখ টাকা, যার মধ্যে 40 লাখ হচ্ছে প্রিন্সিপাল আর 40 লাখ সুদ। ভেবে দেখো, 40 লাখ টাকা শুধু সুদ, ইন্টারেস্ট, ফ্ল্যাটের দামের সমান সুদ। কিন্তু এই গল্প এখানেই শেষ নয়। ফ্ল্যাট কেনার সময় আরও অনেক খরচ আছে যা আগে কেউ তোমাকে বলবে না। এর সাথে আছে স্ট্যাম্প ডিউটি। কলকাতায় 1 কোটির নিচে প্রপার্টি হলে 6% স্ট্যাম্প ডিউটি লাগে। মানে 50 লাখে 6% মানে কত? 3 লাখ টাকা। তার সাথে থাকবে রেজিস্ট্রেশন, আরও 1%, মানে 50,000 টাকা। মানে শুধু রেজিস্ট্রেশন করতেই 3.5 লাখ টাকা লাগবে। এরপর আছে ইন্টেরিয়ার আর ফার্নিশিং, মিনিমাম 5 থেকে 7 লাখ টাকা বেসিক সেটআপে। লোন প্রসেসিং ফি 20,000 থেকে 50,000। আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট হলে জিএসটি এক্সট্রা 5%। সোসাইটি ফরমেশন আর লিগ্যাল চার্জেস 50,000 থেকে 1 লাখ। তাহলে সব মিলিয়ে 50 লাখের ফ্ল্যাটে সত্যিকারের কস্ট কত? তুমি দিচ্ছ ডাউন পেমেন্ট 10 লাখ, টোটাল ইএমআই 20 বছরে 80,30,000 টাকা, স্ট্যাম্প ডিউটি প্লাস রেজিস্ট্রেশন 3.5 লাখ টাকা, ইন্টেরিয়ার প্লাস ফার্নিশিং মিলিয়ে 6 লাখ টাকা, আদার চার্জেস 1 লাখ টাকা। টোটাল রিয়েল কস্ট যা দাঁড়াচ্ছে প্রায় 1 কোটি টাকা। এটাই সেই সত্য যেটা তোমাকে কেউ বলবে না। আর এই তো শুধু কেনার খরচ। ফ্ল্যাট কেনার পরেও কিন্তু খরচ আছে, যেমন সোসাইটি মেনটেন্যান্স মোটামুটি মাসে 2 থেকে 5,000 টাকা, প্রপার্টি ট্যাক্স বছরে 8 থেকে 15,000 টাকা, রিপেয়ার্স অ্যান্ড মেনটেন্যান্সের কোনো হিসাব করতে পারবে না। ইন্স্যুরেন্স যদি নাও বছরে 5 থেকে 10,000 টাকা। আর 20 বছরে এই রিকারিং কস্ট আরও 10 থেকে 15 লাখ টাকা হয়ে যাবে। এখন আসল প্রশ্ন, 50 লাখের ফ্ল্যাট কিনতে হলে মিনিমাম কত স্যালারি দরকার? দেখো, ব্যাংক একটা সিম্পল রুল মেনটেন করে চলে। তোমার টোটাল ইএমআই তোমার মান্থলি ইনকামের 50% বেশি হতে পারবে না। তাহলে 33,458 টাকা ইএমআই দিতে হলে তোমার কত স্যালারি হওয়া দরকার? মিনিমাম স্যালারি তোমার স্যালারি হওয়া দরকার 67,000 রুপিস, মানে 67,000 টাকা। এটাই ব্যাংকের এলিজিবিলিটি, মানে বছরে প্রায় 8 লাখ টাকা। কিন্তু এটা তো শুধু ব্যাংকের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এই স্যালারিতে লোন পাবে ঠিকই, কিন্তু কমফোর্টেবলভাবে চলতে পারবে না। কারণ 50% তুমি যদি ইএমআই দাও, বাকি 50%-এ ঘরের অন্যান্য খরচ, সোসাইটি মেনটেন্যান্স, ইলেকট্রিসিটি বিলস, গ্যাস বিলস, এসব দিতে গিয়ে সেভিংস হয়ে যাবে 0, ইমার্জেন্সি ফান্ড হয়ে যাবে 0। একটা মেডিকেল ইমার্জেন্সি বা জব লস, তুমি ডিফল্ট। তাই আমার 17 বছরের এক্সপিরিয়েন্স বলে ইএমআই তোমার ইনকামের 30 থেকে 35%-এর বেশি হওয়া উচিত নয়। কমফোর্টেবল স্যালারি তাহলে কত দাঁড়াচ্ছে?
কমফোর্টেবল স্যালারি মোটামুটি কলকাতায় 95,000 থেকে 1 লাখ পার মান্থ। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, কলকাতায় 50 লাখের ফ্ল্যাট কমফোর্টেবলভাবে কিনতে গেলে তোমার মান্থলি স্যালারি হওয়া উচিত মিনিমাম 95 থেকে 1 লাখ টাকা। আর তার ওপর দরকার 13 থেকে 14 লাখ টাকা ক্যাশ ফর ডাউন পেমেন্ট, রেজিস্ট্রেশন অ্যান্ড ইনিশিয়াল এক্সপেন্সেসের জন্য। পুরো হিসাবটাই তোমার সামনে আমি খুলে ধরেছি। এখন অনেস্টলি নিজেকে প্রশ্ন করো, তুমি কি সেই পজিশনে আছো? উত্তর যা পাবে সেই হিসাবে ডিসিশন নাও, এখানে আমি আর কিছু বলতে চাই না। কিন্তু এবারে আসি সবচেয়ে বড় প্রশ্ন, ভাড়া দেওয়া কি সত্যি জলে টাকা ফেলা? চলো একটা এক্স্যাক্ট অঙ্ক দিয়ে দেখে নিই। কলকাতায় 50 লাখের ফ্ল্যাটের রেন্ট সাধারণত 15,000 থেকে 20,000-এর মধ্যে হয়। ধরো 18,000 টাকা ভাড়া দিচ্ছ। এবার একটা সিনারিও চিন্তা করো, তুমি ফ্ল্যাট কিনলে, ডাউন পেমেন্ট কত দিচ্ছ? 10 লাখ টাকা। রেজিস্ট্রেশন প্লাস হিডেন কস্ট কত? 3.5 লাখ টাকা। প্রতি মাসে ইএমআই কত দিচ্ছ? 33,458 টাকা। সোসাইটি মেনটেন্যান্স কত দিচ্ছ? 3,000 টাকা অন অ্যান অ্যাভারেজ। তাহলে টোটাল মান্থলি তোমার কত আউটফ্লো হচ্ছে? প্রায় 36,458 টাকা। এবার দ্বিতীয় সিনারিও, তুমি রেন্টে থাকলে প্লাস ইনভেস্ট করলে, মান্থলি রেন্ট 18,000 টাকা। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? 18,458 টাকা। এই 18,458 টাকা প্রতি মাসে তুমি যদি সিপে ইনভেস্ট করো, ধরো 12% অ্যানুয়াল রিটার্ন, যা ইন্ডেক্স ফান্ড অ্যাভারেজ, তাহলে 20 বছরে এই টাকা হয়ে যাবে মোটামুটি 1,83,00,000 টাকা। এখন তুমি ওই 13,50,000 টাকা ডাউন পেমেন্ট প্লাস রেজিস্ট্রেশন, এটাও তুমি যদি ইনভেস্ট করতে 12% রিটার্নে, লামসাম গ্রোথ কত হতো জানো? মোটামুটি ওই ধরে নাও 1,30,00,000 টাকা। তাহলে তোমার টোটাল ওয়েলথ কত দাঁড়াতো? তোমার টোটাল ওয়েলথ দাঁড়াতো 1,83,00,000 প্লাস 1,30,00,000, মোটামুটি 3,13,00,000 থেকে 14 লাখ টাকা। এখন দেখি ফ্ল্যাট কিনলে 20 বছর পর সেটার ভ্যালু কত হবে। কলকাতায় রিয়েল এস্টেট অ্যাপ্রিসিয়েশন অন অ্যান অ্যাভারেজ 5% পার ইয়ার যদি ধরে চলি, 50 লাখের ফ্ল্যাট 20 বছর পর ভ্যালু গিয়ে দাঁড়াবে মোটামুটি 1,33,00,000 টাকা। কিন্তু মনে রেখো, এই ফ্ল্যাটের জন্য তুমি কিন্তু টোটাল দিয়েছো 20 বছরে প্রায় 1 কোটি টাকা। তাহলে আসল প্রফিট কত দাঁড়াচ্ছে? মাত্র 33 লাখ টাকা। এবারে কম্পেয়ার করো আরেকটা সিনারিও, তুমি রেন্টে থাকলে প্লাস ইনভেস্ট করলে। তুমি টোটাল রেন্ট কত পে করছো? 240 মাস ধরে যদি আমি 18,000 টাকা দিই, তাহলে আমার দাঁড়াচ্ছে ওই 43,20,000 টাকার মতো। রেন্ট বাড়বে বছরে, 5 বছরে, 10 বছরে হয়তো রেন্ট বাড়বে, সেটা ধরে আরও 2 লাখ টাকা তুমি ধরে নাও, মোটামুটি 45 লাখ টাকা। তোমার ইনভেস্টমেন্ট ভ্যালু কত দাঁড়ালো? 3,13,00,000 টাকা। তাহলে তোমার নেট ওয়েলথ কত দাঁড়াচ্ছে? মোটামুটি 2,70,00,000 টাকা। এইবার তুমি ভেবে দেখো, তুমি দেখলে যে ফ্ল্যাট কিনলে 20 বছর পর তোমার নেট গেন হবে 33 লাখ টাকা। সেই জায়গায় রেন্টে থেকে যদি তুমি ইনভেস্ট করো, রেন্ট বাদ দিয়েও তোমার নেট ওয়েলথ মোটামুটি 2,70,00,000। ডিফারেন্স কত? দুটোর মধ্যে তফাৎ কত? 2,37,00,000 টাকা। তাহলে আসলে জলে টাকা ফেলছে কে? দাঁড়াও, এখনো পুরো ছবিটা দেখা দরকার। রেন্ট ভার্সেস বাই শুধু অঙ্কের ব্যাপার নয়, কিছু জিনিস আছে যেগুলো টাকায় মাপা যায় না। যেমন ইমোশনাল সিকিউরিটি, নিজের বাড়ির পিস অফ মাইন্ড, ল্যান্ডলর্ডের ঝামেলা নেই, স্টেবিলিটি থাকে, বাচ্চাদের স্কুল, কমিউনিটি, রুটস, এভরিথিং। তার ওপর ফোর্সড সেভিংস হয়, যেমন তুমি ইএমআই দিতে বাধ্য, কিন্তু এসআইপি বন্ধ করা যায় যখন তখন। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, ফ্রিডম। নিজের মতো করে ইন্টেরিয়ার রিনোভেশন করা যায়, যেটা রেন্টে থাকলে করা যায় না। আর রেন্টে থাকলেও কিছু তার অ্যাডভান্টেজেস আছে, যেমন ফ্লেক্সিবিলিটি আছে। জব চেঞ্জ হলে বা তোমার সিটি চেঞ্জ হলো, বা তুমি কর্মক্ষেত্রে অন্য কোনো শহরে যাচ্ছ, সেখানে কিন্তু তুমি ইজিলি শিফট করতে পারবে। ফ্ল্যাট থাকলে বা নিজের প্রপার্টি থাকলে সেটা করতে অসুবিধা হয়। দ্বিতীয়ত,
মেনটেনেন্সে কোনো হেডেক নেই, বড় কোনো রিপেয়ার হলে ল্যান্ডলর্ডের ঘাড়ে। তৃতীয়ত, টাকার লিকুইডিটি থাকে, টাকাটা লকড হয়ে যায় না, যে কোনো রকম এমার্জেন্সিতে তুমি সেটা বার করে নিতে পারবে। এবারে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট অংশে। দেখো, 17 বছর ব্যাংকিংয়ে থাকতে গিয়ে আমি কিছু মিস্টেকস বারবার দেখেছি, যা বাঙালি পরিবার প্রজন্মের পর প্রজন্ম করে আসছে। ভুল নাম্বার 1, ম্যাক্সিমাম এলিজিবল অ্যামাউন্টের লোন নেওয়া। দেখো, ব্যাংক হয়তো তোমাকে 60 লাখ দিচ্ছে, তাহলে 60 লাখেরই ফ্ল্যাট কিনি, এই মানসিকতা হলো সব থেকে বড় ভুল। দেখো, ব্যাংক তোমাকে ম্যাক্সিমাম অ্যামাউন্ট লোন দেয় তোমার ইনকামের 50 to 60% ইএমআই হিসাব করে, কিন্তু এই লেভেলে তুমি যদি লোন নাও, তুমি কিন্তু ফাইন্যান্সিয়ালি সাফোকেট করবে। তাহলে সমাধান কি? সমাধান হলো ব্যাংক যা এলিজিবল বলছে তার 60 থেকে 70% লোন নাও, বাকিটা নিজের পকেট থেকে খরচা করো, আর যদি না পারো অপেক্ষা করো। 2 নম্বর মিস্টেক, ইন্টারেস্ট রেট কম্পেয়ার না করা। আমরা অনেকেই আছি, একটি ব্যাংকে গেলাম, দেখলাম ইন্টারেস্ট রেট কত, আমি হোম লোন নিয়ে নিলাম। সেটা কিন্তু মারাত্মক ভুল। তুমি যদি কম্পেয়ার না করো তাহলে তুমি ডিফারেন্সটা জানতে পারবে না। এবং এইটুকুনি জেনে রাখো, 40 লাখের 0.5%ও যদি ডিফারেন্স হয় বা 0.25ও যদি ডিফারেন্স হয় ইন দি ইন্টারেস্ট অ্যামাউন্ট, তাহলে 20 বছরে সেটা গিয়ে দাঁড়াবে 2 থেকে 3 লাখ টাকা। মানে তুমি 20 বছরে 2 থেকে 3 লাখ টাকা সেভ করবে তুমি যদি শুধু এইটুকুনি কম্পেয়ার করো। বিভিন্ন ব্যাংকে যাও, সেখানে গিয়ে ইন্টারেস্ট রেটস কম্পেয়ার করো। 3 নম্বর ভুল, সমস্ত সেভিংস দিয়ে ডাউন পেমেন্ট দেওয়া। আমি সব সেভিংস দিয়ে ডাউন পেমেন্ট করে দিয়েছি, ইএমআই অনেক কমে যাবে। হ্যাঁ, ইএমআই কমবে, কিন্তু পরের মাসে মেডিকেল এমার্জেন্সি হলে কি করবে? জব চলে গেলে কি করবে? আমি নিজে দেখেছি এই মিস্টেকের জন্য পরিবার নিজের ফ্ল্যাট হারিয়েছে, ব্যাংক সেটাকে রিপ্রসেস করে নিয়েছে। সমাধান একটাই, ডাউন পেমেন্ট দেওয়ার পরেও মিনিমাম 6 মাসের খরচ আর 6 মাসের ইএমআই এমার্জেন্সি ফান্ড হিসাবে তোমার কাছে থাকা উচিত। 4 নম্বর ভুল, লোনের টেনিয়ার ম্যাক্সিমাম নেওয়া যাতে ইএমআই কম হয়। কিন্তু এটা যে কত বড় ভুল তোমাদের হিসাব করে দেখাচ্ছি। ধরো 40 লাখ টাকার লোন আমরা অলরেডি হিসাব করেছি 20 বছরের জন্য 8% ইন্টারেস্টে। তাতে আমরা ইএমআই কত দিচ্ছিলাম? আমরা ইএমআই দিচ্ছিলাম 33,458 টাকা। ইন্টারেস্ট কত দিচ্ছি 20 বছরে? 40,30,000 টাকা। এইবারে সেটাই যদি 30 বছরের হয়ে যায়, তাহলে ইএমআই আমরা কত দেব? 29,384 টাকা। কিন্তু তার বদলে আমরা ইন্টারেস্ট দেব 20 বছরে 65,65,000 টাকা। তাহলে দেখো, মাত্র 4,000 টাকা কম মান্থলি খরচা করার জন্য আমাকে 20 বছরে প্রায় 25 লাখ টাকা বেশি দিতে হচ্ছে ইন্টারেস্ট হিসাবে। তাহলে সমাধান কি? সমাধান একটাই, সেটা হলো 15 থেকে 20 বছরের মধ্যে টেনিয়র নাও। তাতে তোমার ইন্টারেস্ট অ্যামাউন্টটা, টোটাল 20 বছরের ইন্টারেস্ট অ্যামাউন্টটা অনেকটাই কম পে করতে হবে। আর 5 নম্বর ভুল, প্রিপেমেন্ট না করা। এটা সবচেয়ে আন্ডাররেটেড মিস্টেক। অনেকে মনে করে ইএমআই তো দিচ্ছি, আর কি করব। কিন্তু হোম লোনে প্রথম 5 থেকে 7 বছর তোমার ইএমআই এর 70 থেকে 80% শুধু ইন্টারেস্ট যায়। ধরো তুমি লোনের প্রথম বছরে 1 লাখ টাকা এক্সট্রা প্রিপেমেন্ট করলে, তোমার ইন্টারেস্ট প্রায় 3 থেকে 4 লাখ টাকা কমে যাবে, আর টেনিয়র 1 থেকে 2 বছর কমে যাবে। তাহলে কি করা উচিত? এটাই করা উচিত, প্রতি বছর মিনিমাম একটা এক্সট্রা ইএমআই প্রিপে করো। বোনাস আসলে ফ্ল্যাটে দাও, গাড়িতে নয়, গাড়ির ইএমআইতে নয়, ফ্ল্যাটের ইএমআইতে দাও। দেখো, নিজের বাড়ি থাকা একটা স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণ করা ভুল কাজ নয়। ভুল হলো অন্ধ হয়ে সেই স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে নিজের 20 বছর ফাইন্যান্সিয়াল স্লেভারিতে ঢুকে পড়া। তাই পরের বার যখন কেউ বলবে ভাড়া দেওয়া মানে তো জলে টাকা ফেলা, তুমি এই ভিডিওর অঙ্কগুলো মনে করবে আর নিজে ডিসাইড করবে তোমার জন্য কোনটা ঠিক। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম ক্রেডিট কার্ডের মিনিমাম পেমেন্ট ট্র্যাপ, যেখানে 50,000-এর বিল হয়ে যায় 2 লাখ প্লাস।
আর তার আগের ভিডিওতে দেখিয়েছিলাম কার লোন ট্র্যাপ। এই পুরো সিরিজটাই একটা গোলের উদ্দেশ্যে আমি বানিয়েছি, যাতে তোমাকে এবং তোমাদের মতো ইয়াং জেনারেশনকে ফাইন্যান্সিয়ালি অ্যাওয়্যার করতে পারি, যাতে তুমি সেই ট্র্যাপে না পড়ো যেখানে আমি রোজ হাজার হাজার পরিবারকে পড়তে দেখছি। আর পরের ভিডিওতে আমি আসছি এমন একটা টপিক নিয়ে যেটা তোমার এভরিডে লাইফকে এফেক্ট করে, স্যালারি ট্র্যাপ। সেই ট্র্যাপ যা তোমাকে পেচেক টু পেচেক জীবনে আটকে রেখে দেয়। সেই ভিডিওটা মিস করো না, সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করো। আর এই ভিডিওটা যদি হেল্পফুল লাগে একটা লাইক করো, শেয়ার করো পরিবারের সাথে, কারণ এই অঙ্কগুলো সবার জানা দরকার ফ্ল্যাট কেনার আগে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার।